গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন, আজ সপ্তদশ পর্ব। এক বাটি গরম দুধ হাতে সাবিত্রী ঘরে ঢুকিয়া তাড়াতাড়ি সেটা পাশের টিপয়ের উপর নামাইয়া রাখিল। তাহার পরনে ধপধপে গরদের শাড়ি, সদ্যস্নাত সুদীর্ঘ সিক্ত কেশভার পিঠ ছাড়াইয়া নিচে ঝুলিয়া পড়িয়াছে। কয়েকটা চূর্ণ কুন্তল মুখের ওপর কপালের উপর আসিয়া পড়িয়াছে। সতীশ আর চোখে চাহিয়া দেখিল। তাহার হঠাৎ মনে হইল সাবিত্রীকে আজ যেন সে এই প্রথম দেখিল। কিন্তু সে সতীশের আর্দ্র চক্ষু পল্লব এই ক্ষীণ দীপালোকে দেখিতে পাইল না। একটুখানি সরিয়া কাছে আসিয়া মুখ টিপিয়া হাসিয়া বলিল, দৌড় দিয়ে বসে প্রভুভৃত্যে কি পরামর্শ হচ্ছিল শুনি? বেহায়া আপদটাকে কি করে ফটকের বাইরে দূর করে দেয়া যায়, এই না? সতীশ সাড়া দিল না। পাছে কথা কহিলে কণ্ঠস্বরে ভেতরের দুর্বলতা ধরা পড়ে, এই ভয়ে চুপ করিয়া রহিল। সাবিত্রী বলিল, ছেলেবেলায় সেই বেড়ালের ঘণ্টা বাঁধার গল্প পড়েছ তো? আমিও দেখতে চাই এক্ষেত্রে ঘণ্টা বাঁধতে কে এগিয়ে আসে, তুমি নিজে না তোমার ওই সাধুজিটি? তবুও সতীশ কথা বলিল না, যেমন চুপ করিয়া ছিল তেমনি রহিল। একটা চৌকি টানিয়া লইয়া সাবিত্রী কাছে বসিল, কিন্তু এবার তাহার পরিহাস তরল কণ্ঠস্বর গম্ভীর হইল। কহিল, তামাশা যাক, কাণ্ডটা কি আমাকে বুঝিয়ে দিতে পারো? উপিনদার সঙ্গে ঝগড়া করলে, শেষে কিনা সরোজিনীর সঙ্গে পর্যন্ত ঝগড়া করে চলে এলে। তা না হয় একদিন মিটে যাবে জানি, কিন্তু এ কি হচ্ছে? আমার গা ছুঁয়ে দিব্যি করেছিলে মদ ছোবে না, তা মদ চুলো যাক, গাঁজা খেতে ধরেছ, তাও আবার সোজা করে নয়, যত সমস্ত অভাগার দল জুটিয়ে গেরুয়া কাপড় পরে যন্ত্রমন্ত্রের ঢাক পিটে প্রকাশ্যে বুক ফুলিয়ে খাওয়া চলেছে। সাবিত্রীর মুখে সরোজিনীর উল্লেখে সতীশের গা জ্বলিয়া গেল। বেহারি যে কিছুই বলিতে বাকি রাখে নাই, তাহা সে বুঝিল। একবার তাহার ঠোঁটে আসিয়া পড়িল, তোমার জন্যই আমার সর্বনাশ, তুমি আমার শনি। কিন্তু সে কথা চাপিয়া গিয়া শুধু ধীর গম্ভীর গলায় সংক্ষেপে বলিল, বুক ফুলিয়ে মদ গাঁজা খাওয়ার দোষ কি? দোষ কি সে তুমি জানো না? না। আচ্ছা, তাও যদি না জানো, এটা তো জানো যে আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলে খাবে না। তুমি আমার কে যে কবে জোর করে দিব্যি করিয়ে নিয়েছ বলে সেটা একটা মস্ত বাধা? সাবিত্রী কোনো মতে হাসি চাপিয়া মাথা নাড়িয়া বলিল, কেউ নয় আমি, একেবারেই কেউ নয়। সতীশ ঘাড় নাড়িয়া বলিল, না। তবে মদের গেলাস পিকদানিতে ঢেলে ফেলে এলাচ চিবোতে চিবোতে এসেছিলে কেন? সে শুধু তুমি বকাবকি করবে এই ভয়ে। সাবিত্রী হাসিয়া ফেলিয়া বলিল, তবু সাবিত্রী কেউ নয়। আচ্ছা, এখন একটু দুধ খেয়ে ঘুমো। বলিয়া উঠিয়া গিয়া দুধের বাটিটা হাতে লইয়া সতীশের সম্মুখে দাঁড়াইল। সতীশ আপত্তি করিল না, উঠিয়া বসিয়া সমস্ত দুধটুকু পান করিয়া শুইয়া পড়িল। সাবিত্রী বাটিটা হাতে করিয়া চলিয়া যাইতেছিল। সতীশ ডাকিয়া জিজ্ঞাসা করিল, তোমার আহ্নিক সারা হয়েছে? সাবিত্রী ফিরিয়া দাঁড়াইয়া বলিল, হ্যাঁ। কি খেলে? এখনো খাইনি, এবার গিয়ে যা হোক কিছু একটা খাবো। শোবে কোথায়? দেখি ফটকের বাইরে কোথাও একটু জায়গা টায়গা পাওয়া যায় কিনা, নইলে গাছতলায়। বলিয়া নিজেই একটু হাসিয়া কহিল, আচ্ছা, কথাগুলো মুখ দিয়ে বার করতেও কি একটু কষ্ট হয় না? ধন্য তুমি। বলিয়া পরম স্নেহে সতীশের কপালের উপর হইতে চুলগুলি হাত দিয়া উপরে তুলিয়া দিতে গিয়া তাহার ললাটের উত্তাপ অনুভব করিয়া চমকিয়া উঠিল। বেহারি ঘরে ঢুকিয়াই বলিল, মা, তোমার বিছানাটা। সাবিত্রী পাশের ঘরটা হাত দিয়া দেখাইয়া কহিল, এই ঘরটাতে আমার বিছানা হবে বেহারি। বাবুর জ্বরটা কিছু বেশি বোধ হচ্ছে, আমি পাশের ঘরেই শোব। মাঝের দরজাটা খোলা থাকবে, তোমাকেও আজ এই ঘরের মেঝেতেই শুতে হবে। সতীশকে কহিল, আর রাত জেগো না, একটু ঘুমোবার চেষ্টা করো। বলিয়া ধীরে ধীরে দরজাটা বন্ধ করিয়া দিয়া গেল।
অল্পকাল পরে সামান্য কিছু আহার করিয়া ফিরিয়া আসিয়া সে পাশের ঘরে একটা মাদুর বিছাইয়া শুইয়া পড়িল এবং ক্লান্ত চক্ষু দুটি তাহার দেখিতে দেখিতে গভীর নিদ্রায় মুদ্রিত হইয়া গেল। অতি প্রত্যুষেই ঘুম ভাঙিতেই সাবিত্রী ধড়ফড় করিয়া উঠিয়া এই ঘরে আসিয়া দেখিল শয্যার উপর সতীশ যাতনায় ছটফট করিতেছে। কপালে হাত দিয়া দেখিল উত্তাপে পুড়িয়া যাইতেছে। তাহার শীতল স্পর্শে সতীশ চোখ মেলিল, দুচক্ষু জবা ফুলের মতো রাঙা। জ্বরের অবস্থা দেখিয়া সাবিত্রী ভয়ে সেই শয্যার উপরেই ধপ করিয়া বসিয়া পড়িল। জিজ্ঞাসা করে তাহার এই ক্ষমতা রহিল না। সতীশ তাহার হাতটা টানিয়া লইয়া নিজের তপ্ত ললাটের ওপর চাপিয়া ধরিয়া বলিল, আমি কালকেই টের পেয়েছিলাম। কালই আমি বেহারিকে বলেছি এই জ্বর আমার শেষ জ্বর, এবার আমি আর বাঁচব না। জ্বরের তীব্র যাতনায় সে এমন করিয়া হাঁপাইয়া হাঁপাইয়া এই কথাগুলি কহিল যে সাবিত্রী তাহাকে সান্ত্বনা দিবে কি। অদম্য কান্নায় তাহার নিজেরই কণ্ঠরোধ হইয়া গেল এবং সমস্ত রাত্রি নিশ্চিন্ত হইয়া ঘুমাইয়াছে বলিয়া অনুশোচনায় তাহার নিজের মাথাটা ছেঁচিয়া ফেলিতে ইচ্ছা করিতে লাগিল। সতীশ কহিল, আমার একটা সাহস যে তুমি আমার কাছে আছো, বলিয়া সে পাশ ফিরিয়া শুইল। আজ সেই তাহার সকলের বড় অবলম্বন। কাল রাত্রে যাহাকে সে অভিমানের স্পর্ধায় বলিয়াছিল, তুমি আমার কে। কিন্তু ক্ষণকালের জন্যে সাবিত্রীর এই সাধ্যটুকু রহিল না যে বেহারিকে ডাকিয়া ডাক্তার আনিতে বলে। শুধু সতীশের একটা উচ্ছ্রিত বাহুর ওপর হাত রাখিয়া পাথরের মূর্তির মতো বসিয়া রহিল। ক্ষণেক পরেই সতীশ আবার এই পাশে ফিরিল, আবার সাবিত্রীর হাতটা টানিয়া লইয়া বুকের ওপর চাপিয়া ধরিয়া বলিল, আমিও তো কিছু কিছু ডাক্তারি পড়েছি, আমি নিশ্চয়ই জানি এ জ্ঞান হয়তো ওবেলা পর্যন্ত থাকবে না, কিন্তু এখন আমার বেশ হুঁশ আছে। কিন্তু সে জ্ঞান যদি আমার আর না ফিরে আসে তো উপিন্দাকে বলো ওই দেরাজের মধ্যে আমার উইল আছে। সে আমার মুখ দেখবে না জানি, কিন্তু এও জানি আমার মরণের পর আমার শেষ ইচ্ছার সে অপমান করবে না। সাবিত্রী, সংসারে এক তুমি ছাড়া আর বোধহয় তার চেয়ে কেউ আমার বেশি আপন নেই। উইলের উল্লেখে সাবিত্রীকে আত্মহারা করিয়া দিল এবং এতকালের সংযমের বাঁধ আজ তাহার এক মুহূর্তের আবেশে ভাঙিয়া পড়িল। সতীশের বুকের ওপর লুটাইয়া পড়িয়া সে একেবারে ছেলে মানুষের মতো কাঁদিয়া উঠিল। বেহারি প্রায় সমস্ত রাত্রি বিনিদ্র থাকিয়া ভোরবেলাটা ঘুমাইয়া পড়িয়াছিল। সে চমকিয়া উঠিয়া বসিয়া হতবুদ্ধির মতো চাহিয়া রহিল। তখন সতীশ দুই হাত দিয়া জোর করিয়া সাবিত্রীর মুখখানি তুলিয়া ধরিয়া ক্ষণকাল একদৃষ্টে চাহিয়া থাকিয়া সেই নিমিলিত অশ্রু উৎস নিজের অগ্নুত্তপ্ত শুষ্ক ওষ্ঠাধরের উপর টানিয়া নিঃশব্দে স্থির হইয়া রহিল। তাহার মুখ, তাহার চিবুক, তাহার গলা সাবিত্রীর দুই চক্ষুর অশ্রুপ্রবাহে ভাসিয়া যাইতে লাগিল এবং সেই প্রবাহ যে তাহার প্রাণাধিকের রোগোৎপন্ন প্রবল প্রদাহকেও কতকখানি ভিজাইয়া শীতল করিল তাহা অন্তর্যামীর অগোচর রহিল না বটে, কিন্তু সংসারে ওই বৃদ্ধ বেহারির বিস্ময়মুগ্ধ বিহ্বল চক্ষু ছাড়া তাহার আর দ্বিতীয় সাক্ষী রহিল না। বাহিরের শরতের স্নিগ্ধ প্রভাত তখন দিনের আলোকে ফুটিয়া উঠিতেছিল। সাবিত্রী আত্মসংবরণ করিয়া উঠিয়া বসিল এবং আঁচলে নিজের চোখ মুছিয়া প্রিয়তমের মুখ হইতে সমস্ত অশ্রুচিহ্ন সযত্নে মুছিয়া লইল। উঠিয়া আসিয়া ঘরের সমস্ত দরজা জানলা খুলিয়া দিতেই স্বর্ণাভ রৌদ্রকিরণে ঘর ভরিয়া গেল। বেহারির চোখ দিয়া তখন ফোঁটা ফোঁটা জল পড়িতেছিল। সাবিত্রী মুখের ভাবটা সামলাইয়া ফেলিয়া শান্ত সহজ কণ্ঠে শুধু বলিল, ভয় কি বেহারি? আমি থাকতে ওর কোনো ভয় নেই, বাবু ভালো হয়ে যাবেন। আমি ততক্ষণে বাবুর কাপড় চোপড় ছাড়িয়ে বিছানা বদলে দিই, তুমি গিয়ে ডাক্তারবাবুকে ডেকে আনোগে, বলিয়া রোগশয্যায় পুনরায় ফিরিয়া আসিল। ডিসপেন্সারির ডাক্তারবাবু আসিয়া পুঙ্খানুপুঙ্খরূপে সতীশকে পরীক্ষা করিয়া মুখ বিকৃত করিয়া কহিলেন, তাই তো, এই যে নিউমোনিয়ার লক্ষণ দেখি, ভয় নেই, রোগ এখনো বাড়তে পারেনি। ভরসা দিয়া সান্ত্বনা দিয়া ডাক্তারবাবু স্বহস্তে ঔষধ প্রস্তুত করিবার জন্যে নিচে চলিয়া গেলেন।
সতীশ কষ্টে একটুখানি হাসিয়া সাবিত্রীর মুখের পানে চাহিয়া কহিল, ভয় আমি একতিল করিনে। বলিয়া বালিশের তলায় হাত দিয়ে একটা চাবির গোছা বাহির করিয়া দেখাইয়া কহিল, এটা চিনতে পারো সাবিত্রী? নিজে ইচ্ছে করে একদিন যাকে আঁচলে বেঁধেছিলে, আজ আমি তাকে তোমার আঁচলে বেঁধে দিই। বলিয়া সাবিত্রীর অশ্রুসিক্ত আঁচলখানি টানিয়া লইয়া ধীরে ধীরে তাহার চাবির রিংটা বাঁধিয়া দিয়া একটা শান্তির নিঃশ্বাস ফেলিয়া পাশ ফিরিয়া শুইল। সাবিত্রীর প্রতি বেহারির নির্ভরতার অন্ত ছিল না। তাহার কাছে সাহস পাইয়া সে প্রথমটা প্রফুল্ল হইল বটে, কিন্তু সে তো ছেলে মানুষ নহে। দিন কয়েক পরে সেই সাবিত্রীর মুখের চেহারা দেখিয়া মনে মনে ভীত হইয়া উঠিল। সে লক্ষ্য করিয়া স্পষ্ট দেখিতেছিল, এই অসীম কর্মপটু সহিষ্ণু রমণীর শান্ত মুখের উপর একটা পাণ্ডুর ছায়া ক্রমশ ঘনীভূত হইয়া উঠিতেছে। ৮-১০ দিন পরে একদিন সন্ধ্যায় সে সাবিত্রীকে নিভৃতে পাইয়া সহজ কণ্ঠে কহিল, মা, এই বুড়োকে ভুলিয়ে কি হবে? তোমার ওই কচি বুকে যা সহ্য হবে তাই বুড়ো হাড়ে কি সইবে না মা? তার চেয়ে আমাকে সব কথা খুলে বলো, দেখি আমি যদি কিছু উপায় করতে পারি। সাবিত্রী একটুখানি স্থির থাকিয়া বলিল, তোমাকে এখনো বলিনি বেহারি, কিন্তু তোমার নাম করে উপিনবাবুকে আজ সকালে আমি চিঠি লিখে দিয়েছি। 2 দিন অপেক্ষা করে দেখি, যদি তিনি না আসেন তোমাকে নিজে একবার তার কাছে যেতে হবে। বেহারি উৎকণ্ঠিত হইয়া কহিল, আমাকে না বলে এই কাজ কেন করলে মা? কেন বেহারি, তিনি কি আসবেন না? বেহারি মাথা নাড়িয়ে আস্তে আস্তে বলিল, তিনি আসতেও পারেন, কিন্তু আমাকে কেন একবার জানালে না মা? কেন বেহারি? বেহারি সংকোচে চুপ করিয়া রহিল। কথাটা বলা দরকার, কিন্তু এই অত্যন্ত অপমানকর বাক্যটা তাহার মুখ দিয়া সহসা বাহির হইতে চাহিল না। সাবিত্রী কহিল, এ সময় তার আসা যে নিতান্ত দরকার বেহারি। বেহারি বহু কষ্টে সংকোচ কাটাইয়া বলিয়া উঠিল, সে তো জানি মা, কিন্তু তুমি কাছে না থাকলে পৃথিবীর সমস্ত লোক বাবুর বিছানা ঘিরে থাকলেও যে তাকে বাঁচাতে পারা যাবে না, সে কথা কেন ভেবে দেখনি মা? সাবিত্রী কহিল, ভেবেছি বেহারি, আমি বাড়ির যেখানে হোক নুকিয়ে থেকে আমার কাজ করতে পারব, কিন্তু উপিনবাবুর যে না এলেই নয়। তাছাড়া আমি মেয়ে মানুষ, এই বিপদের কতটুকু ভালো মন্দই বা বুঝি না বেহারি, তিনি আসুন। বিহারী ঘাড় নাড়িতে নাড়িতে কহিল, উপিনবাবুর কথা জানি নে মা, কিন্তু বাবুর কথা জানি। নির্বোধ বটে, কিন্তু এই 60 বছর ধরে সংসারটা তো দেখছি। কটা পুরুষ মানুষ তোমার চেয়ে ভালো মন্দ বেশি বোঝে মা? তা সে যাই হোক, তুমি কাছ থেকে সরে গেলে এই যাত্রা বাবুকে যে ফেরাতে পারবো না, এ কথা আমি তোমার পা ছুঁয়ে পর্যন্ত দিব্যি করে বলতে পারি। এমন কাজ করো না মা, তুমি আমার বাবুকে ছেড়ে আর কোথাও পালিয়ে থেকো না। এই কথা বেহারির চেয়ে সাবিত্রী যে কম জানিত তাহা নহে, কিন্তু চুপ করিয়া রহিল। তাহাকে হাতের কাছে না পাইলে সতীশের ব্যাকুলতা যে কতখানি বাড়িবে সে সতীশই জানে। কিন্তু এই নিদারুণ রোগশয্যায় সতীশকে চোখের আড়াল করিয়া সাবিত্রী আপনি বা বাঁচিবে কি করিয়া? তাহাদের প্রতি উপেন্দ্রর ঘৃণা তাহার অবিদিত ছিল না। তিনি আসিলে তাহাকে আত্মগোপন করিতেই হইবে, তাহাতে লেশমাত্র সংশয় নাই। সমস্তই সে মনে মনে আলোচনা করিয়া দেখিয়াছিল। কিন্তু যাহার জন্য এতদিন এত দুঃখ সহিয়াছে, তাহার জন্য এ দুঃখও সহিবে, এই মনে করিয়াই সে উপেন্দ্রকে পীড়ার সমস্ত বিবরণ খুলিয়া লিখিয়া আসিবার জন্য অনুরোধ করিয়াছিল। সাবিত্রী দৃঢ়কণ্ঠে কহিল, না বেহারি, সে হতে দিতে পারব না। তিনি পরশুর মধ্যে না এসে পড়লে তোমাকে নিজে গিয়ে তাকে আনতে হবে। বেহারি ম্লান মুখেই কহিল, এই কথা কেন বলছো মা? আমি চাকর, আমাকে যা হুকুম করবে তাই আমাকে করতে হবে, কিন্তু আমিও তো মানুষ। তোমার চোরের মতো নুকিয়ে থাকা যদি কোনোদিন শুয়ে উঠতে না পারি মা, আমাকে গাল দিতে পারবে না, তা কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, বলিয়া ক্ষুণ্ণ চিত্তে চলিয়া গেল। কিন্তু সাবিত্রীর সে চিঠি উপেন্দ্রর হাতে পড়িল না। পিতা ও মহেশ্বরীর পুনঃ পুনঃ অনুরোধে সে মাসখানেক পূর্বে নিজের সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধেও জল হাওয়া বদলাইতে পুরী যাইতে বাধ্য হইয়াছিল।
এখানে কাহারও সঙ্গে পরিচয় ছিল না বলিয়া প্রথম রাত্রে তাহাকে একখানা ছোট রকম হোটেলে আশ্রয় লইতে হইয়াছিল। ইচ্ছা ছিল পরদিন সকালে একটা ভালো জায়গা অনুসন্ধান করিয়া লইবে। স্বত্বাধিকারী ভুবন মুখুজ্জে মহাশয় কিন্তু খাতির যত্নের অবধি রাখিলেন না। আলাদা ঘরে বিছানা করিয়া দিলেন, এমনকি যতদিন খুশি এখানে থাকিলেও যত্নের ত্রুটি হইবে না ভরসা দিলেন। সকালে একজন প্রৌঢ়া গোছের স্ত্রীলোক ঘর ঝাঁট দিতে আসিয়া উপেন্দ্রকে বারবার নিরীক্ষণ করিয়া অবশেষে ঝাঁটাটা ফেলিয়া গড় হইয়া প্রণাম করিয়া কহিল, বাবুর কি কোনো ব্যারাম হয়েছিল? বড্ড রোগা দেখছি যে। সে চেহারা নেই, সে বর্ণ নেই। উপেন্দ্র বিস্ময়াপন্ন হইয়া জিজ্ঞাসা করিল, তুমি আমাকে চেনো নাকি? স্ত্রীলোকটি কহিল, আমি যে মোক্ষদা বাবু, আপনাকে চিনি নে। উপেন্দ্রের মনে পড়িল এই সেই মোক্ষদা যে বহুকাল পূর্বে সতীশের বাড়িতে চাকরি করত। কহিল, তুমি এখানে চাকরি করো বুঝি? মোক্ষদা সলজ্জভাবে কহিল, না, হ্যাঁ, তা একরকম চাকরি করাই বই কি। মুখুজ্জে মশাই বললে আর কলকাতায় পড়ে থাকা কেন, বরং চলো কোনো তীর্থস্থানে গিয়ে থাকি গে, যা হোক একটা হোটেল টোটেল করে। উপেন্দ্র বাধা দিয়া কহিলেন, তা হোটেল চলছে ভালো? তাহার বিরক্তি মোক্ষদার দৃষ্টি এড়াইল না। কহিল, অমনি চলে যাচ্ছে। তা বাবু, এই বয়সে আমার চাকরি করতেই বা হবে কেন? আর মুখুজ্জেরই বা ছায়া মারাতে হবে কেন? মেয়েটাকে ধরতে গেলে আমি তো একরকম মানুষ করলুম। মাসি বলে ডাকত, সত্যিকার মাসির মতোই তাকে বুকে করে রেখেছিলুম, এ কে না জানে। সাবি বললে, মাসি এসব করব না, আমি চাকরি করে মাসি বঞ্ঝির পেট চালাবো। তাই সই, বাবুদের মেসের বাসায় চাকরি করে দিলুম। বাবুরা ঝি বলে ভাবত না, বাড়ির গিন্নি বলে মানত। না যাবে সে, না আজ আমাকে এসব করতে হবে। কিন্তু যাই বলো বাবু, আমি সত্যি কথা বলবো, আমাদের ছোটবাবু হতেই তো আজ আমার এত দুঃখ। উপেন্দ্র উৎসুক হইয়া প্রশ্ন করিলেন, ছোটবাবু কে? আমাদের সতীশ? মোক্ষদা ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ, ছুরি কি চোখেই যে ছোটবাবুকে দেখলে, তার জন্যে সর্বস্ব ত্যাগ করলে। আর তাই ছোটবাবুকেই কি ধরার ছোঁয়া দিলে? তাও দিলে না। বিপিনবাবু লক্ষপতি জমিদার, আমার বাসায় রাত নেই দিন নেই হাঁটাহাঁটি কাঁদাকাটি করে পায়ের তলা খইয়ে ফেললেন। সোনা রূপা জড়োয়া গয়নায় 10,000 টাকা ধরে দিতে চাইলে, কিন্তু ছুরি তো তার মুখ পর্যন্ত দেখলে না। কি মেয়ের তেজ বাবা! 10,000 টাকার মায়া যেন খোলামকুচির মতো পা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের ঘরদোয়ার জিনিসপত্র ফেলে রেখে এক কাপড়ে বেরিয়ে গিয়ে চেতলার কোন এক বামুনের ঘরে 6 মাস চাকরি করে খেটে খেটে হাড় পাঁজরা সার করে শেষে কোথায় যে চলে গেল, মা দুর্গাই জানেন হতভাগী বেঁচে আছে না মরে গেছে। বলিয়া মোক্ষদা পূর্বস্মৃতির আবেগে আঁচল দিয়া চোখ মুছিল। উপেন্দ্র চুপ করিয়া চাহিয়া রহিলেন। মোক্ষদা চোখ মুছিয়া কাঁদো কাঁদো গলায় জিজ্ঞাসা করিল, হাঁ বাবু, ছোটবাবু এখন কোথায়? একবার দেখা পেলে জিজ্ঞাসা করি তার খোঁজ টোজ কিছু জানেন কি না। উপেন্দ্র মৃদুস্বরে কহিলেন, সতীশ এখন যে ঠিক কোথায় তা আমিও জানি নে, শুনেছি তাদের দেশের বাড়িতে আছে। আচ্ছা, এই সাবিত্রী মেয়েটি কে মোক্ষদা? মোক্ষদা এক মুহূর্তেই প্রজ্বলিত হইয়া উঠিয়া বলিল, কে? কুলীন বামুনের মেয়ে বাবু, আসল কুলীনের মেয়ে। বাছা 9 বছর বয়সে বিধবা হয়ে ঘরেই থাকে। এই মুখ পোড়া মিনসে বিয়ে করব, রাজরানী করব বলে ভুলিয়ে বের করে নিয়ে এসে শেষে হাড়ির হাল করে ফেলে পালালো। আমি যাই তাই মুখ দেখি, নইলে বামুন নয়, ওর চামার। চামারের হাতে জল খেতে আছে তো ওর নেই। উপেন্দ্র বুঝিতে না পারিয়া কহিলেন, কার কথা বলছো মোক্ষদা? মোক্ষদা উদ্ধতভাবে কহিল, এই মুখ পোড়া ভুবন মুখুজ্জে, নইলে এমন চামার ত্রিসংসারে আর কি আছে? তুই বড় ভগিনীপতি, এই তোর কাজ? হ্যাঁ? উপেন্দ্র অত্যন্ত আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, এই হোটেল যাঁর তিনি? মোক্ষদা কহিল, হ্যাঁ বাবু, হ্যাঁ, এই লক্ষ্মী ছাড়া হাবাতে মিনছে। অতঃপর অনুপস্থিত মুখুজ্জকে সম্বোধন করিয়া কহিতে লাগিল, কিন্তু কি করতে পারলি তার? অকুলে ভাসিয়ে দিলি, তাছাড়া কোনোদিন তার গা ছুঁতে পারলি কি? নিয়ে এসে আজ নয় কাল করে মাসখানেক কাটিয়ে যেদিন বললি বিয়ে হবে না, সেই দিনই মুখে নাতি মেরে দূর করে দিলে। ছেলে মানুষ, অল্প বুদ্ধি মেয়ে, তবু কি আর কখনো তার ঘরের চৌকাট মারাতে পারলি?
এ তো আর মুখই নয় যে দুটো সোহাগের কথা বলে ভুলবি, সে সাবিত্রী, যে 10,000 টাকার জড়া গয়নায় নাতি মেরে চলে যায় সে। উপেন্দ্র অনেকক্ষণ মৌন থাকিয়া কহিলেন, তোমার মুখুজ্জেমশাইকে একবার ডাকতে পারো, দুটো কথা জিজ্ঞাসা করব। মুখ্যদা কহিল, মিনসে বাজারে গেছে। একটুখানি থামিয়া পুনরায় কহিল, মাঝে একদিন রাস্তায় চক্রবর্তী ঠাকুরের সঙ্গে দেখা। ঠাকুর বলে আর কাঁদে, মাকে আমার সবাই ভালোবাসত, যেমন রূপ তেমনি গুণ তেমনি দয়া মায়া। উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তী ঠাকুরটিকে? মোক্ষদা বলিল, তিনি বাবুদের মেসের বাসায় নাচত কিনা সে কথাই জানত। বেহারির মুখে শুনে সমস্ত আমাকে বললেন। চেতলার বামুন বাড়ি থেকে ব্যারাম হয়ে মা আমার ছুটি চাইলে। তা আচ্ছা বাবু, বামুন মাত্রই কি এত নিষ্ঠুর? সে স্বচ্ছন্দে বললে, তোমার ওষুধের দেনা হয়েছে 60 টাকা, দিয়ে তবে যাও। টাকা কটি শোধবার জন্যে সাবিত্রী সতীশবাবুর বাসায় সারা পথ হেঁটে আসে। তা ছোটবাবুর একদিকে মেজাজটা খুব উঁচু কি না? টাকা কড়ি চাইলে তা যতই হোক কখনো না বলেন না, কিন্তু এমনি পোড়া অদিষ্ট যে সেই রাতেই বাবুর কোন এক মুখ পোড়া বন্ধু পরিবার নিয়ে এসে হাজির। সমস্ত দিনের পরে চানটি করে বাছা সেই ঘরে উঠেছে, অমনি তারা এসে পড়লেন। বন্ধু মানুষ, এসেছিস, রাতটা থাক। তা নয়, রাগ করে পরিবারের হাত ধরে ফরফর করে বেরিয়ে গেলেন। ছোটবাবু তো অবাক, কিন্তু সাবি আমার বড় অভিমানী মেয়ে, তার কি এই অপমান সয়? জলগ্রহণ না করে বাছা সেই যে বেরিয়ে গেল, আর তো তার কোনো খোঁজ পাওয়া গেল না। উপেন্দ্র স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। তাহার সেই রাত্রের নিষ্ঠুর ইতিহাস চোখের উপর উজ্জ্বল হইয়া ফুটিয়া উঠিল, এবং বারবার মনে হইতে লাগিল, মোক্ষদার কাহিনী যদি অর্ধেকও সত্য হয়, তাহা হইলে যাহার নামটা পর্যন্ত সে ঘৃণা করিয়া আসিতেছে, সে কি আশ্চর্য নারী। মোক্ষদা নিজের কাজে চলিয়া গেল, কিন্তু উপেন্দ্র সেইখানে নিষ্পন্দের ন্যায় বসিয়া রহিল। 6 মাস পূর্বেও সেই সকল কথা কানেও তুলিত না। যাহা অসৎ, যাহা মিথ্যা, যাহা লেশমাত্রও কলঙ্কের বাষ্পে কলুষিত, তাহা চিরদিনই তাহার কাছে বিস্পদ ত্যায্য। যে সতীশকে ত্যাগ করিতে পারিয়াছে, আজ মোক্ষদার কথায় তাহারই চোখের পাতা ভারী এবং দৃষ্টি ঝাপসা হইয়া আসিল। তাহার মর্মরের মতো শুভ্র হৃদয় পাথরের মতোই কঠিন ছিল। তবে কেন যে আজ অজ্ঞাত নারীর কলঙ্কিত প্রণয় বেদনার কাহিনী সেই অকলঙ্ক শুভ্রতায় ছায়াপাত করিল, তাহা ভাবিয়া দেখিলে দেখা যাইত, এই দুর্বলতা এতদিন সেই পাষাণতলেই চাপা ছিল। শুধু সুরবালা যখন তাহার অর্ধেক শক্তি হরণ করিয়া চলিয়া গেল, তখন সুযোগ পাইয়া ইহাই প্রচণ্ড উৎসের মতো তাহার পাষাণ বক্ষ বিদীর্ণ করিয়া বাহির হইয়া আসিয়াছে। সুরবালা যে তাহাকে কতখানি শক্তিহীন করিয়া গিয়াছে জানিতে পারিলে উপেন্দ্র আজ ভয় পাইত। কিন্তু সেদিকে তাহার লক্ষ্য ছিল না। সে শুধু শূন্য দৃষ্টি লইয়া সম্মুখের দিকে চাহিয়া বসিয়া রহিল, এবং কোন অজানা সাবিত্রীর ভালোবাসার ইতিহাস তার সুরবালার শেষ মুহূর্তের সেই অনির্বচনীয় করুণ চোখ দুটির মতো তাহার চোখের উপর চোখ পাতিয়া স্থির হইয়া রহিল। তাহার চমক ভাঙিল ভুবন মুখুজ্জের কণ্ঠস্বরে। লোকটা সাড়া দিয়া ঘরে ঢুকিয়া বলিল, বাবু আমাকে কি ডেকেছিলেন? উপেন্দ্র কহিল, বসো, তুমি সাবিত্রীকে চেনো? মুখুজ্জে মাথা হেঁট করিয়া বলিল, আগে চিনি। তার সম্বন্ধে যা জানো আমাকে বলতে পারবে? আগে পারব বলিয়া এই নির্লজ্জ লোকটা তাহার গভীর অপরাধের ইতিহাস একে একে ব্যক্ত করিয়া শেষে কহিল, আমিও ভদ্রলোকের ছেলেই বাবু, কিন্তু আগে যদি তাকে চিনতে পারতুম। এই পথে পা দিয়ে আজ বিদেশে হোটেলের রাঁধুনি বামুনের কাজ করে দিন কাটাতে হতো না। শুধু আমার এই স্বস্তি যে তার দেহে প্রাণ থাকতে কেউ তাকে নষ্ট করতে পারবে না। উপেন্দ্র প্রশ্ন করিল, তাতে তোমার স্বস্তিটা কি? মুখুজ্জে কহিল, তবু পরকালে জবাব দিতে পারব সে নষ্ট হয়ে যায়নি। তাহাকে বিদায় দিয়া উপেন্দ্র তেমনি অষাঢ়ের মতোই বসিয়া রহিল। শুধু তাহার মন তাহাকে অবিশ্রাম এই বলিয়া বিঁধিতে লাগিল, ভালো করো নাই উপেন, ভালো করো নাই। যে নিরুপায় নারী এত বড় প্রলোভন অনায়াসে জয় করিয়া চলিয়া যাইতে পারে, তাহাকে অপমান করার তোমার অধিকার ছিল না।
সেই অপরাহ্নেই উপেন্দ্র ভুবন মুখুজ্জের আশ্রয় ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া গেল। কিন্তু কিছুতেই সমুদ্রের জলবায়ু তাহাকে খাড়া করিতে পারিল না। বেলা যতই পড়িয়া আসিতে থাকে, চোখ মুখ জ্বালা করিয়া জ্বর আসে, এবং প্রতিদিনান্ত যে তাহাকে তিল তিল করিয়া তাহার পরলোকবাসিনী স্বামীহারা সুরবালার কাছেই অগ্রসর করিয়া দিতেছে, ইহাই যেন সে অন্তরের মধ্যে স্পষ্ট অনুভব করিতে থাকে। এইভাবে সমুদ্র তটের নির্জন বাসে ইহকালের মেয়াদ যখন প্রতিদিন ফুরাইয়া আসিতে লাগিল, এমনি এক সকালের ডাকে বেহারির পত্র বাটির ঠিকানা হইতে পুনঃপ্রেরিত হইয়া উপেন্দ্রর হাতে আসিয়া পৌঁছিল। যাহাকে মনে পড়িলেই তাহার বুকে ছুঁচ ফুটিয়াছে, তাহার সেই চিরদিনের বন্ধুকে অপমান করিয়া ত্যাগ করার দুঃখ যে তাহার অন্তরে অহরহ কত বড় হইয়া উঠিতেছিল, সে শুধু অন্তর্যামী দেখিতেছিলেন। কিন্তু আজ যখন তাহারই কঠিন পীড়ার সংবাদ বহন করিয়া বেহারির পত্র চিকিৎসা ও শুশ্রূষার অভাব নিবেদন করিল, তখন অনেক দিনের পরে উপেন্দ্রর শুষ্ক ওষ্ঠাধরে হাসি দেখা দিল। সে বেচারা জানে না, যাহার দিনগুলা পর্যন্ত গণনায় আসিয়া ঠেকিয়াছে, তাহারই হাতে সে আর একজনের সেবার গুরুভার ন্যস্ত করিতে চাহিতেছে। তবুও উপেন্দ্র সেই দিনই তল্পি বাঁধিয়া পুরী ত্যাগ করিলেন। জ্যোতিষ হাইকোর্ট হইতে ফিরিয়া বাটিতে পা দিয়াই দেখিতে পাইল, সম্মুখের বারান্দায় দুখানা আরাম চৌকির ওপর শশাঙ্ক ও সরোজিনী মুখোমুখি বসিয়া গল্প করিতেছে। শশাঙ্ক উঠিয়া দাঁড়াইয়া সহাস্যে জবাবদিহি করিল, আজ কাজকর্ম একটু সকাল সকাল শেষ হয়ে গেল, ভাবলুম এখান থেকেই চা খেয়ে একসঙ্গে ক্লাবে যাব। বেশ বেশ বলিয়া জ্যোতিষ একটুখানি হাসি গোপন করিয়া বাড়ির মধ্যে চলিয়া গেল। সরোজিনী দাদার সঙ্গে সঙ্গে আসিবার উপক্রম করিতেই জ্যোতিষ ফিরিয়া দাঁড়াইয়া কৃত্রিম ভর্ৎসনার সুরে কহিল, অতিথিকে একলা ফেলে এ তোর কিরকম বুদ্ধি বলতো সর? সরোজিনী আরক্ত মুখে পুনরায় চৌকির উপর বসিয়া পড়িল। ভগিনীর এই লজ্জাটুকু জ্যোতিষের চোখে পড়িতে বাকি রহিল না। জননীর আদেশে তাহাকে আদালত হইতে ফিরিয়া কাপড় ছাড়িয়া হাত মুখ ধুইয়া তবে জলযোগ করিতে হইত। মায়ের সহিত দেখা হইতেই কহিল, শশাঙ্ক এসেছেন, আজ খাবার বাইরে পাঠিয়ে দাও মা। মা বলিলেন, আচ্ছা, বাইরে সরিয়াছে বুঝি? জ্যোতিষ ঘাড়ে নাড়াইয়া জানিল, আছে। একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, আচ্ছা মা, এমন মানুষ কোথায় আছে জানো, যার শরীরে দোষ নেই, শুধুই গুণ? প্রশ্নটাকে জগত্তারিণী প্রসন্ন চিত্তে গ্রহণ করিলেন না। কহিলেন, কেন তোরা যখন তখন আমাকে ও কথা বলিস জ্যোতিষ? আমি তো অনেকবার বলেছি, আর আমার আপত্তি নেই। তোরা ভালো বুঝিস, ওর হাতেই শরীকে দে না। জ্যোতিষ কহিল, দোষ ছাড়া মানুষ নেই মা, কিন্তু আমি অনেক রকম করে ভেবে দেখেছি, সরোজিনী অসুখী হবে না। তাছাড়া ও বড় হয়েছে, ওর অমতেও কাজ করা যায় না। বলিয়াই দেখিতে পাইল সরোজিনী আসিয়া ধীরে ধীরে দাদার পিঠ ঘেঁষিয়া দাঁড়াইল। মা ভাড়ার ঘরের দরজার ভিতর হইতে কথা কহিতেছেন, সুতরাং তিনি কন্যার আগমন টের পাইলেন না। জ্যোতিষের কথার উত্তরে বিরক্তিপূর্ণ স্বরে বলিলেন, এ কথা তো আমি কোনোদিন বলিনি জ্যোতিষ, ওই ধাড়ি মেয়ের বিয়ে তার অমতি দেয়া হোক। আমার যা সাধ ছিল, সে যখন তোরা দুভাই বোন মিলে ঘুচিয়ে দিলি, তখন কি মেয়ের মনের ভাব আমি বুঝিনি বাছা? আমি সবই বুঝি, বুঝেই তো মুখ বুঝে আছি। এখন আমাকে মিথ্যে খোঁটা দেয়া জ্যোতিষ। বলিয়া তিনি জলখাবার সাজাইতে বসিলেন। সংকোচে লজ্জায় সরোজিনী মাটির সঙ্গে মিশিয়া গেল। মা কিন্তু তাহার কিছুই জানিলেন না। জ্যোতিষ জবাব দিবার পূর্বেই তিনি নিজের কথার অনুবৃত্তি স্বরূপে পুনরায় বলিতে লাগিলেন, যাকে পেলে তোমার বোন খুশি হবেন তাকেই দাওগে বাছা। আমার মত আর বারবার জানতে হবে না। আমার মত আছে, তোমাদের বলে দিলাম। ভগিনীর নিরতিশয় সংকোচে জ্যোতিষ নিজে অত্যন্ত সংকোচ বোধ করিতেছিল, তবুও জোর করিয়া একটু হাসিয়া কহিল, কিন্তু মতটা প্রসন্নমনে দেয়া চাই মা। জগত্তারিণী কহিলেন, প্রসন্নমনেই দিচ্ছি বাছা, প্রসন্নমনেই দিচ্ছি, আমাকে আর বিরক্ত করো না তোমরা। জ্যোতিষ একটুখানি চুপ করিয়া ভাবিয়া দেখিল, ব্যাপারটা যদি এতটাই গড়াইল, তবে মায়ের বিরক্তি সত্ত্বেও আজই একটা মীমাংসা করিয়া লওয়া উচিত। কারণ তাহাদের ক্লাবে লাইব্রেরিতে এ কথাটা আজকাল প্রায়ই আলোচিত হইতেছে, অথচ
ঠিক কি হইবে তাহাও বুঝা যাইতেছে না। বাড়িতেও কথাটা প্রায়ই উঠে বটে, কিন্তু এমনি করিয়াই থামিয়ে যায়, অগ্রসর হইতে পারে না। শশাঙ্ককেও এইরূপ অনিশ্চিতের মধ্যে দীর্ঘকাল ফেলিয়া রাখা যায় না। সুতরাং বরকন্যার সুনিশ্চিত কামনার বিরুদ্ধে জননীর স্পষ্ট অনিচ্ছা জ্যোতিষ মাথা পাতিয়া লইয়াই যা হোক কিছু একটা এখনই স্থির করিয়া ফেলিবার জন্যে কহিল, তাহলে আমি মনে করছি মা, 2-4 জন বন্ধুবান্ধবদের সামনে পরশু রবিবারেই কথাটা পাকা হয়ে যাক, কি বলো? মা বললেন, ভালোই তো। সরোজিনী ধীরে ধীরে তাহার ঘরে চলিয়া গেল। রবিবার সকালে জ্যোতিষের বসিবার ঘরটা বন্ধু বান্ধবে পরিপূর্ণ হইয়া উঠিতেছিল। নবদম্পতির বিবাহ সম্বন্ধে পাকা কথা হইবার পরে এইখানেই মধ্যাহ্ন ভোজের একটা আয়োজন করা হইয়াছিল। আজ শশাঙ্কর বেশভূষাতেই শুধু যে বিশেষ একটু পারিপাট্য লক্ষিত হইয়াছিল তাহা নয়, তাহার মুখ চোখেও আজ এমন একটু শ্রী ফুটিয়াছিল যাহাতে তাহাকে দেখিতে সুন্দর দেখাইতেছিল। কয়েকটি মহিলা উপস্থিত ছিলেন, কিন্তু উপস্থিত ছিল না শুধু সরোজিনী। বেহারাকে দিয়া ডাকাইবার পরে জ্যোতিষ নিজে গিয়া তাহার ঘরের দ্বারে করাঘাত করিয়া সত্বর হইবার জন্য অনুরোধ করিয়া আসিয়াছিল। অন্য কোনো দিন হইলে তাহার এই আচরণ অপরাধ বলিয়া গণ্য হইতে পারিত, কিন্তু আজ মার্জনা পাইবার অধিকার আছে বলিয়া স্নেহ কৌতুকে অতিথিরা জ্যোতিষকেই শুধু তাড়া দিয়েছিলেন মাত্র। তারপরে অনেক ডাকাডাকিতে বেলা 10টার কাছাকাছি সরোজিনী যখন উপস্থিত হইল, তখন তাহার চেহারা দেখিয়া উপস্থিত সকলেই বিস্ময়াপন্ন হইলেন। তাহার মুখ পাণ্ডুর, চোখের নিচে কালি পড়িয়াছে, যেন সারা রাত্রি সে এতটুকু ঘুমায় নাই। জ্যোতিষ নির্বাক হইয়া শুধু ভগিনীর মুখের প্রতি চাহিয়া বসিয়া রহিল। আকৃতি দেখিয়া সে যেন হতবুদ্ধি হইয়া গেল। কিন্তু ইহার অপেক্ষাও শতগুণ বড় বিস্ময় যে মুহূর্তকাল পরেই তাহার অদৃষ্টে ছিল তাহা সে জানিত না। সেই প্রচণ্ড বিস্ময় যেন উপেন্দ্রর অতীতের ছায়া লইয়া সম্মুখের পর্দা সরাইয়া ঘরে প্রবেশ করিল। জ্যোতিষ চমকাইয়া উঠিল, বলিল, এ কি, উপিন নাকি? সরোজিনী কহিল, উপিনবাবু? বস্তুত দিনের বেলা না হইলে তাহাকে বোধহয় ইহারা চিনিতেই পারিত না। সহসা নিজের চক্ষুকেই যেন অবিশ্বাস হয়, যেন ভাবা যায় না মানুষের দেহ এমন করিয়া পরিবর্তিত হইতে পারে। উপেন্দ্র একটা চৌকির উপর বসিয়া পড়িয়া কহিল, শরীরটা তেমন ভালো নেই, পুরী থেকে আসছি, আজ ব্যাপার কি? সরোজিনী উঠিয়া আসিয়া উপেন্দ্রর হাতটা নিজের হাতের মধ্যে লইয়া মুখপানে চাহিয়া কহিল, কি অসুখ হয়েছে উপিনবাবু? বলিতেই তাহার 2 চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল। উপেন্দ্র তাহার বিবর্ণ ওষ্ঠপ্রান্তে হাসি টানিয়া কহিল, অসুখ তো একটা নয় বোন। উপেন্দ্র আজ এই প্রথম সরোজিনীকে ভগিনী সম্বোধন করিল। সরোজিনী তাড়াতাড়ি চোখের জল মুছিয়া ফেলিয়া কহিল, চলুন ও ঘরে গিয়ে বসি, বলিয়া তাহার হাত ধরিয়া টানিয়া লইয়া এই জনাকীর্ণ কক্ষ হইতে ধীরে ধীরে বাহির হইয়া গেল। এবং সঙ্গে সঙ্গেই এই ঘরের সমস্ত আনন্দ উৎসব একেবারে যেন নিবিয়া গেল। জ্যোতিষ আসিয়া যখন সরোজিনীকে কহিল, উপিন ততক্ষণ বিশ্রাম করুক, তুমি একবার ও ঘরে এসো। সরোজিনী তখন ঘাড় নাড়িয়া শুধু সংক্ষেপে বলিল, আজ থাক দাদা। জ্যোতিষ হতবুদ্ধি হইয়া কহিল, থাকবে কিরকম? সরোজিনী তেমনি মাথা নাড়িয়া বলিল, না, আজ থাক। জগত্তারিণী খবর পাইয়া ঘরে ঢুকিয়া কাঁদো কাঁদো হইয়া বলিলেন, কেমন করে এত রোগা হলি বাবা? কিন্তু আর কোথাও তোর থাকা হবে না উপিন, আমার কাছে থেকে ডাক্তার দেখাতে হবে, নইলে এই অসুখ সারবে না। সরোজিনী জোর দিয়া বলিল, হ্যাঁ উপিনদা, তোমাকে আমাদের কাছেই থাকতে হবে। সেও আজ এই প্রথম উপেন্দ্রকে দাদা বলিয়া ডাকিল। উপেন্দ্র যে চিকিৎসার জন্যই পুরী হইতে চলিয়া আসিয়াছে তাহা জিজ্ঞাসা না করিয়াই সবাই ধরিয়া লইয়াছিলেন। উপেন্দ্র হাসিয়া বলিল, ফিরে এসে না হয় আপনাদের কাছেই থাকব, কিন্তু আজ আমাকে 1 ঘণ্টার মধ্যেই ছেড়ে দিতে হবে। জগত্তারিণী সবিস্ময়ে কহিলেন, আজই এক্ষুনি? কেন উপিন? উপেন্দ্র সতীশের কঠিন পীড়ার উল্লেখ করিয়া তাহার দাতব্য চিকিৎসালয় প্রভৃতির সংবাদ যতদূর জানিত বিবৃত করিয়া পকেট হইতে বেহারির পত্রখানি সরোজিনীর হাতে দিয়া কহিল, 11:30টার সময় ট্রেন আছে, যা হোক কিছু খেয়ে নিয়ে আমাকে তাতেই যেতে হবে।
যদি ফিরে আসতে পারি তখন আপনার আশ্রয়েই থাকব। জগত্তারিণীর মাতৃহৃদয় আলোড়িত হইয়া আবার চোখে অশ্রু দেখা দিল। সতীশকে তিনি মনে মনে অত্যন্ত স্নেহ করিতেন। সেই সতীশ আজ পীড়িত, কিন্তু উপেন্দ্র এই দেহ লইয়া তাহার সেবা করিতে চলিয়াছে শুনিয়া তাহার বুক ফাটিয়া যাইতে লাগিল। তিনি চোখ মুছিতে মুছিতে উপেন্দ্রর খাবার ব্যবস্থা করিতেই ঘর হইতে বাহির হইয়া গেলেন। সরোজিনী চিঠিখানি আগাগোড়া 2 বার 3 বার পড়িয়া সেখানি ফিরাইয়া দিয়া কিছুক্ষণ স্তব্ধভাবে বসিয়া কহিল, তোমার সঙ্গে আমিও যাব উপিন্দা। উপেন্দ্র কহিল, এত বেলায় অনর্থক স্টেশনে গিয়ে কি হবে বোন? স্টেশনে নয়, সতীশবাবুর বাড়িতে। আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো। উপেন্দ্র অবাক হইয়া কহিল, পাগল হয়েছ? তুমি সেখানে যাবে কি করে? তোমার সঙ্গে? ছি, তা কি হয় নাকি? এঁরা তোমাকে যেতে দেবেন কেন, আর তুমি বা সেখানে যাবে কেন? সরোজিনী প্রবল বেগে মাথা নাড়িয়া শুধু বলিল, না, আমি যাবই, বলিয়া উঠিয়া গেল। অফিস ঘরে একটা কোচের উপর বসিয়া জ্যোতিষ নিভৃতে শশাঙ্কর সহিত কথা কহিতেছেন। বোধ করি এই আলোচনাই হইতেছিল। সরোজিনী আস্তে আস্তে গিয়া দাদার পিঠের কাছে দাঁড়াইয়া তাহার কাঁধের উপর হাত রাখিতেই তিনি চকিত হইয়া মুখ ফিরাইয়া কহিলেন, কিরে সর? সরোজিনী দাদার কানের কাছে মুখ আনিয়া মৃদুকণ্ঠে কহিল, সতীশবাবুর ভারী অসুখ। জ্যোতিষ ঘাড় নাড়িয়া দুঃখিত হইয়া কহিলেন, তাই তো শুনলুম। উপেন এই 11টার ট্রেনেই যাচ্ছে নাকি? সরোজিনী কহিল, হ্যাঁ, আমিও তার সঙ্গে যাব। জ্যোতিষ চমকাইয়া কহিলেন, তুমি যাবে? কোথায় যাবে? সরোজিনী কহিল, সেখানে। জ্যোতিষ ফিরিয়া বসিয়া বলিলেন, সেখানে মানে? সতীশের বাড়িতে নাকি? সরোজিনী কহিল, হ্যাঁ। শশাঙ্ক 2 চক্ষু বিস্ময়ে বিস্ফারিত করিয়া চাহিয়া রহিল। জ্যোতিষ উত্তেজিত স্বরে বলিলেন, তুই পাগল হলি নাকি? তার অসুখ তো তোর কি, তুই কেন যাবি? সরোজিনী শান্ত দৃঢ় কণ্ঠে কহিল, আমি যাব না তো কে যাবে? না দাদা, তার শক্ত অসুখ, আমাকে যেতেই। আর বলিতে পারিল না, কান্নায় রুদ্ধকণ্ঠ হইয়া দাদার কাঁধের ওপর মুখ লুকাইয়া ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। জ্যোতিষের চোখের ওপর হইতে অনেক দিনের একটা কালো পর্দা যেন প্রচণ্ড ঘূর্ণি হাওয়ায় চক্ষের পলকে ছিঁড়িয়া উড়াইয়া লইয়া গেল। কিছুক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া পরে বোনের মাথায় হাত রাখিয়া ধীরে ধীরে বুলাইতে বুলাইতে বলিলেন, আচ্ছা যা, সঙ্গে ঝি আর দারোয়ানও যাক। কেমন থাকে গিয়ে টেলিগ্রাফ করিস। আমি কাল পরশু তাহলে রমণী ডাক্তারকে সঙ্গে নিয়ে গিয়ে পড়ব। বলিয়া তাহাকে একটু সম্মুখে টানিবার চেষ্টা করিতেই সরোজিনী 2 হাতে মুখ ঢাকিয়া ঘর হইতে ছুটিয়া পলায়ন করিল। শশাঙ্ক মূঢ়ের মতো চাহিয়া থাকিয়া সেই প্রশ্নই করিল, সতীশবাবুর অসুখ, তাতে উনি কেন যাবেন? এ তো বুঝতে পারলাম না জ্যোতিষবাবু। এসব কি ব্যাপার বলুন তো? জ্যোতিষের কানে এই প্রশ্ন পৌঁছিল কিনা বলা শক্ত। সে যেন স্বপ্নাবিষ্টের মতো বলিতে বলিতে বাহির হইয়া গেল, তার জন্যে ও এত ব্যাকুল হবে এ তো স্বপ্নেও ভাবিনি। এরা বলে একরকম, করে অন্যরকম। এসব কি কাণ্ড হতে চলল? স্টেশনে নামিয়া উপেন্দ্র যে ভদ্র যুবকটির কাছে সতীশের গ্রামের পথ জিজ্ঞাসা করিলেন, ভাগ্যক্রমে সে ছোকরা তাহারই ডিসপেন্সারির কম্পাউন্ডার। নিজের কি একটা কাজে স্টেশনে আসিয়াছিল। বাবুর বাড়ি গন্তব্যস্থান শুনিয়া সে বিস্তর ছোটাছুটি করিয়া একখানা মাত্র পালকি সরোজিনীর জন্য জোগাড় করিতে পারিল। উপেন্দ্রকে কহিল, ওই তো মহেশপুর দেখা যাচ্ছে, চলুন না, কথা কইতে কইতে হেঁটেই যাই, যেতে 8 ঘণ্টাও লাগবে না, নইলে গরুর গাড়িতে গেলে অনেক দেরি হবে। হাঁটিবার অবস্থা উপেন্দ্রর নয়, কিন্তু গো শকটের ভয়ে পদব্রজই স্বীকার করিলেন। সরোজিনীকে পালকিতে বসাইয়া দিয়া এবং দারোয়ান ও দাসীকে সঙ্গে দিয়া উপেন্দ্র ছেলেটির সঙ্গে রওনা হইয়া পড়িলেন। তাহার বয়স 17-18-র বেশি নয়, খুব চালাক, চটপটে, নাম 1 কড়ি। তাহার ভরসা আছে, আর বছরখানেক কোনো মতে তাহাদের পাশ করা ডাক্তারবাবুর সঙ্গে ঘুরিতে পারিলে সেও আলাদা প্র্যাকটিস করিতে পারিবে। তাহার মতে ডাক্তারিটা কিছুই নয়, ও কেবল একটু হাত যশ হওয়া চাই। নইলে যে বাঁচবার সে বাঁচে, যে মরবার সে কিছুতেই বাঁচে না। উপেন্দ্রর তাহাতে কিছুমাত্র মতভেদ নাই জানাইয়া জিজ্ঞাসা করিলেন,
তোমাদের বাবু এখন কেমন আছেন? এক কুড়ি কহিল, বাবু, আজ 22 দিন হল তিনি তো ভালো হয়ে গেছেন। মশাই, সমস্ত ওষুধ আমি দিয়েছি বলিয়া সে বার কয়েক নিজের বুক নিজেই ঠুকিয়া দিল। উপেন্দ্র অনেকটা নিশ্চিন্ত হইয়া প্রশ্ন করিলেন, অসুখটা কি খুব বেশি হয়েছিল একুড়িবাবু? একুড়ি কহিল, বেশি? তিনি তো মরেই গেছিলেন। গিন্নিমা না এসে পড়লে তো শিবের অসাধ্যি ছিল। হবে না মশাই, দিনরাত ওই ঠাকুর বাবার সঙ্গে মদ আর মদ, গাঁজা আর গাঁজা, কি না কালি সিদ্ধ হচ্ছে, ছাই হচ্ছে। ওসব কি আমরা ডাক্তারের বিশ্বাস করি মশাই? আমরা সায়েন্টিফিক ম্যান। কিন্তু গিন্নিমা এসেই ঠাকুর বাবার বাবাত্তি বের করে দিলেন, টান মেরে ত্রিশূল ফিসুল ফেলে দিয়ে দূর করে দিলেন। বেটা দিন কত কি কম কাণ্ডই করলে! সেই যেন বাবু একে তেড়ে মারতে যায়, ওকে তেড়ে মারতে যায়। একদিন সামান্য কথায় মশাই আমাকে এমনি দাঁত ঝাড়া দিয়ে উঠল। আমি নেহাত নাকি ভালো মানুষ, কারো সঙ্গে ঝগড়া বিবাদ করতে চাইনি, নইলে আর কেউ হলে দিত ব্যাটার মাথাটা সেদিন ফাটিয়ে। বলিয়া এক কুড়ি হাতের ছাতাটা একবার শূন্যে আস্ফালন করিয়া লইল। উপেন্দ্র একটু আশ্চর্য হইয়াই জিজ্ঞাসা করিলেন, গিন্নিমাকে? এক কুড়ি কহিল, তা কি জানি মশাই, সবাই বলে গিন্নিমা, আমিও বলি গিন্নিমা। উপেন্দ্র কহিলেন, তাকে তুমি দেখেছ? এক কুড়ি কহিল, হ্যাঁ, সে একরকম দেখাই বই কি। উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, তার বয়স কত বলতে পারো? এক কুড়ি একটু ভাবিয়া কহিল, তা 40-50 হবে বোধ হয়। নইলে বাবুকে কি কেউ শাসন করতে পারে মশাই? ডাক্তারবাবু তো বলেন তিনি না এলে তো হয়েই গেছিল। এক কুড়ির সঙ্গে উপেন্দ্র যখন সতীশের বাটিতে আসিয়া পৌঁছিলেন তখন বেলা ডোবে ডোবে। সরোজিনী পূর্বেই পৌঁছিয়াছিল। তাহার পালকি ফটকের বাহিরে বটগাছতলায় নামাইয়া দারোয়ান অপেক্ষা করিতেছে। সুমুখেই দাতব্য চিকিৎসালয়, সেখানে লোকজনের অসম্ভব জনতা। এক কুড়ি সকলকে সঙ্গে করিয়া আনিয়া নিচের বসিবার ঘরে বসাইয়া বেহারিকে ডাকিতে গেল, কিন্তু তাহার দেখা মিলিল না। ডাক্তারবাবু বাহিরে রোগী দেখিতে গিয়াছিলেন। সমস্ত লোক ভিড় করিয়া তাহার জন্য অপেক্ষা করিতেছে। উপেন্দ্রের এই গিন্নিমা সম্বন্ধে অত্যন্ত সংশয় ছিল, তাই সরোজিনীকে সেইখানেই অপেক্ষা করিতে বলিয়া সোজা সম্মুখের সিঁড়ি দিয়া ওপরে উঠিয়া গেলেন। সতীশ শয্যার উপর ঘুমাইতেছিল। তাহার শিয়রে বসিয়া সাবিত্রী জ্বরের কাগজখানা নিবিষ্ট মনে পরীক্ষা করিতেছিল। ওধারের খোলা জানলা দিয়া সূর্যের আভা মেঝের উপর রাঙা হইয়া ছড়াইয়া পড়িয়াছিল। এমনি সময় দ্বারের ভারী পর্দা সরানোর শব্দে সাবিত্রী মুখ তুলিয়া দেখিল একজন অপরিচিত ভদ্রলোক। শশব্যস্তে মাথায় আঁচল তুলিয়া দিয়া উঠিয়া পড়িবার চেষ্টা করিতেই আগন্তুক নিকটে আসিয়া কহিলেন, আপনি উঠবেন না, আমি উপেন। আপনি সাবিত্রী তো? সাবিত্রী ঘাড় নাড়াইয়া জানিল, হ্যাঁ, কিন্তু ভয়ে লজ্জায় সংকোচে একেবারে যেন মরিয়া গেল। উপেন জিজ্ঞাসা করিলেন, সতীশ ঘুমোচ্ছে? ও এখন কেমন আছে? সাবিত্রী পূর্বের মতোই মাথা নাড়িয়া জানাইল, ভালো আছেন। উপেন্দ্র তখন ধীরে ধীরে খাটের একাংশে আসিয়া বসিলেন। নিজের কর্তব্য তিনি পূর্বেই স্থির করিয়া লইয়াছিলেন। বলিলেন, আমাকে সে চিঠি যে আপনি লিখেছিলেন তা এখন বুঝতে পারছি। আমাকে আসতে বলে নিজের সুখ দুঃখ ভালো মন্দ যে আপনি কতখানি তুচ্ছ করেছিলেন মনে করবেন না, সে আমি বুঝিনি। এই তো চাই, এই তো নিজের পরিচয়। সাবিত্রীর মনে হইল সে বুঝি স্বপ্ন দেখিতেছে, এ বুঝি আর কেহ, এ বুঝি সতীশের সেই উপিন্দা নয়। উপেন্দ্র ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিলেন, তোমার চেয়ে আমি বয়সে বড়, তোমাকে আমি সাবিত্রী বলে ডাকব, তুমি আমাকে দাদা বলে ডেকো। আজ থেকে তুমি আমার ছোট বোন। সাবিত্রী নীরবে উঠিয়া আসিয়া গলায় আঁচল দিয়া উপেন্দ্রর পায়ের কাছে প্রণাম করিল এবং 2 হাত বাড়াইয়া উপেন্দ্রর জুতার ফিতা খুলিতে খুলিতে অধমুখে প্রশ্ন করিল, আসতে এত দেরি হল কেন? চিঠি কি সময় পাননি? উপেন্দ্র সাবিত্রীর কাজে বাধা দিল না, সহজভাবে বলিলেন, না ভাই, পাইনি। আমি পরশু পুরীতে তোমার চিঠি পেয়ে আসছি। কিন্তু তোমার যে একটা ভারী শক্ত কাজ বাকি রয়েছে দিদি। কথাটা এইখানে উপেন্দ্রর মুখে বাঁধিয়া গেল। সাবিত্রী জুতা জোড়াটা একপাশে সরাইয়া রাখিয়া মোজা খুলিতে খুলিতে বলিল,
কি কাজ দাদা? তথাপি উপেন্দ্রর মুখে একবার বাঁধিল, তারপর যেন জোর করিয়াই ভেতরের সংকোচ কাটাইয়া বলিলেন, কিন্তু তুমি ছাড়া এই কাজ আর কারুর সাধ্যি নয় করে। আরেকজন পারত, সে সুরবালা। সাবিত্রী মৌন মুখে অপেক্ষা করিয়া আছে দেখিয়া উপেন্দ্র কহিলেন, সরোজিনীর নাম শুনেছ? সাবিত্রী ঘাড় নাড়িয়া বলিল, শুনেছি। সমস্তই শুনেছ বোধ হয়। সাবিত্রী তেমনি মাথা নাড়িয়া জানাইল, সে সমস্তই জানে। তখন উপেন্দ্র ধীরে ধীরে বলিলেন, সতীশের অসুখ শুনে তাকে কোনো মতেই ধরে রাখা গেল না। আমার সঙ্গে এসেছে, নিচের ঘরে অপেক্ষা করে বসে আছে। তার কোনো উপায় করো দিদি। সাবিত্রী ত্রস্ত পদে উঠিয়া দাঁড়াইয়া কহিল, তিনি এসেছেন? আমি এক্ষুনি গিয়ে, কিন্তু আমি কি তার কাছে যেতে পারি দাদা? এই ইঙ্গিত উপেন্দ্র বুঝিলেন। দুই চক্ষু প্রসারিত করিয়া মুক্তকণ্ঠে বলিয়া উঠিলেন, তুমি যেতে পারো না? আমার ছোট বোন সংসারে কি কোনো মেয়ের চেয়ে ছোট সাবিত্রী, যে কোথাও তার মাথা উঁচু করে দাঁড়াতে সংকোচ হবে? আমার বোন, পৃথিবীতে সে কি সোজা পরিচয় দিদি? সাবিত্রী আর সহিতে পারিল না। চক্ষের নিমেষে তাহার মাথাটা উপেন্দ্রর দুই পায়ের উপর একেবারে লুটাইয়া পড়িল। বারবার করিয়া সেই শীর্ণ পা দুখানির ধুলা মাথায় তুলিয়া লইয়া সে যখন সোজা হইয়া উঠিয়া দাঁড়াইল, তখন তাহার মুখে আবরণ নাই, চোখ দিয়া জল পড়িতেছে। সেই অশ্রুসিক্ত মুখখানির ওপর নারী চরিত্রের বৃহৎ মহিমা উপেন্দ্র নির্নিমেষ চক্ষে নিরীক্ষণ করিতে লাগিলেন। চোখ মুছিয়া সাবিত্রী যখন ঘর হইতে বাহির হইয়া গেল, উপেন্দ্র পেছন হইতে বলিলেন, যাও দিদি, যার বোন বলে তার কাছে নিজের পরিচয় দেবে, তাকে বলো আমরা দু ভাই বোন আজ পর্যন্ত সংসারে কোনো ছোট কাজ করিনি। সাবিত্রী চলিয়া গেলে তিনি নিদ্রিত সতীশের প্রতি দৃষ্টিপাত করিয়া ডাকিলেন, সতে, ও সতীশ। ঘুম ভাঙিয়া সতীশ ধড়ফড় করিয়া উঠিয়া বসিয়া চোখ রগড়াইয়া চাহিয়া রহিল। তো রূপিন্দা, আমায় চিনতে পারিস নে? উপিন্দা? সতীশ বিহ্বল চক্ষে নির্বাক হইয়া চাহিয়া রহিল। কিরে, এখনো চিনতে পারিসনি? সতীশ যেন ঘুমের ঘোরে কথা কহিল, যেন এখনো তাহার ঝোঁক কাটে নাই, এমনিভাবে কহিল, চিনতে পেরেছি। তুমি এসেছ উপিন্দা? হ্যাঁ ভাই, এসেছি। তবে পা দুটি একবার তোলো না উপিন্দা, অনেকদিন তোমার পায়ের ধুলো মাথায় দিতে পাইনি। উপেন্দ্র দুই হাত বাড়াইয়া তাহার চিরদিনের বন্ধুকে বুকে টানিয়া লইলেন। কিছুক্ষণ পর্যন্ত অচেতন মূর্তির মতো উভয়ে উভয়ের বক্ষ সংলগ্ন থাকিবার পরে উপেন্দ্র আস্তে আস্তে বলিলেন, আর দেরি করিসনি সতীশ, একটু শিগগির সেরে ওঠ ভাই, আমার অনেক কাজ তোর জন্য পড়ে রয়েছে। কি কাজ উপিন্দা? বলিয়া সতীশ পায়ের শব্দে পেছনে চাহিয়া একেবারে স্তম্ভিত হইয়া রহিল। সাবিত্রীর হাত ধরিয়া সরোজিনী আসিতেছে। সে একবার উপেন্দ্রর পানে চাহিয়া আরেকবার ভালো করিয়া চোখ রগড়াইয়া এই দুটি রমণীর মুখের দিকে চুপ করিয়া চাহিয়া রহিল। সে যে নিজের দৃষ্টিকে প্রত্যয় করিতে সাহস করিতেছে না, তাহা উপেন্দ্র এবং সাবিত্রী উভয়ই বুঝিল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন, আজ সপ্তদশ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।